দেখুন, বাংলাদেশে এখন যেরকম নৈরাজ্য চলছে, একজন হিন্দু যুবককে পিটিয়ে খুন করে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে এই রাজ্যে রাস্তায় নেমেছে বিজেপি। দু জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, একদিকে সোদপুর এবং অন্যদিকে ইসলামপুর। প্রতিবাদে নেমেছে বিজেপি, তার মধ্যে আবার সোদপুরে খবর পাওয়া যাচ্ছে এই যে বিজেপির প্রতিবাদ মিছিল বা ধিক্কার মিছিল, সেই মিছিলে আটকে পড়েছিলেন তৃণমূল সাংসদ, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, এবং তারপর অটো করে তাকে ফিরতে হয়েছে বলে জানা যাচ্ছে। এখন ঘটনাটা কি ঘটেছিল সমীরণ পাল আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত। সমীরণ। শুভ্রজিৎ, বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদে সোদপুর বারাসাত রোডে সন্ধ্যাবেলা অবরোধ শুরু করে বিজেপি, এবং বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য জয় শাহর নেতৃত্বে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়। এবং সেই অবরোধ যখন চলছে সোদপুর উড়ালপুল দিয়ে, তখন দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় যাচ্ছিলেন পানিহাটি উৎসবের উদ্বোধন করতে, এবং কাঁচকল মোড়ের কাছে অবরোধ, এবং তার গাড়ি আটকে যায় এবং দীর্ঘক্ষণ তিনি গাড়িতে বসে থাকার পর জানতে পারেন যে অবরোধ চলছে। ঘটনাস্থলে খড়তামার পুলিশ পৌঁছয়, সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছন, কিন্তু অবরোধকারীরা তাদের অবস্থানে অনড় ছিলেন। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর বর্ষিয়ান সাংসদ তিনি গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে তারপরে অটোতে করে তিনি পানিহাটি উৎসব অর্থাৎ অমরাবতী মাঠে গিয়ে পৌঁছন। এবং সাংসদ সৌগত রায় যেটা জানাচ্ছেন যে বাংলার অত্যাচারের প্রতিবাদে বিজেপি অবরোধ করছে, কিন্তু সেটা এইখানে এরকম পরিস্থিতি নেই, কিন্তু অকারণে তারা অবরোধ করছেন। সেই কারণে তিনি বাধ্য হয়ে পায়ে হেঁটে, যেহেতু তাকে এই পানিহাটি উৎসবে রাজনৈতিক অতিথিরা আমাদের স্টুডিওতে রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে এখানে কর্নেল দাসের কাছে আসতে চাইবো। কর্নেল দাস, জুলাইয়ে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং তারপর সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেটা একটা গণ অভ্যুত্থানের চেহারা নিল, তারপরে যেটা দেখা গেল পুরোটা সেখানে মৌলবাদী কট্টরপন্থীরা সেটাকে নিয়ন্ত্রণ করে নিল। আপনার কি মনে হচ্ছে ওসমান হাদির খুনের ঘটনাকে সামনে রেখে কি সত্যি যেটা হচ্ছে সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, নাকি তার পেছনে একটা অত্যন্ত সুচতুর সুকৌশল ছক কাজ করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা? প্রথম কথা, যে গত জুলাইয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেইখানে যে বৈষম্যটা কোটা সিস্টেমটার বিরুদ্ধে ওরা আন্দোলন করেছিল, সেটা তো সরকার মেনে নিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সেই আন্দোলনটা পরিচালিত হলো এবং এই আন্দোলনের রেজাল্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো। এখন ওই আন্দোলনটা একটা সুপরিকল্পিত আন্দোলন, একটা ইস্যু যখন তুলেছিল, সেই ইস্যুটা গভর্নমেন্ট মানা সত্ত্বেও তারপরেও যদি আন্দোলন চলে, তার মানে বুঝতে হবে এর পিছনে অন্য কোনো হাত আছে। দ্বিতীয় কথা, এখন যে ওসমান হাদির মৃত্যু হলো, এই 12ই ডিসেম্বর মারা গেল, আজকে 20 ডিসেম্বর, 12ই ডিসেম্বর সে আক্রান্ত হলো, আর 20 ডিসেম্বর, এই 8 দিনের মধ্যে ওর আততায়ীকে ধরতে কেন পারেনি এখনো? ওরা ঢাকার প্রকাশ্য দিবালোকে একটি রিক্সায় করে যাচ্ছিল, তাকে সেখানে গুলি করে মারে। এবং এখন ঢাকাতে সম্পূর্ণ ইউনিসের রাজত্ব চলছে, কট্টরপন্থীদের নজরদারি চলছে, আইএসআইয়ের উপস্থিতি রয়েছে, সমস্ত বিদেশি গোয়েন্দা যারা নাকি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায় তাদের রয়েছে। এতদিন হয়ে গেল, আমি এইখানে তাহলে জানতে চাচ্ছি, আপনি বলছেন নেপথ্যে হাত রয়েছে, কাদের হাত রয়েছে? তার কারণ এই ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলো, একেবারে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থাপনা পুরো সরকারি উদ্যোগে করা হয়েছিল। বাংলাদেশ সরকার একেবারে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে তার মৃত্যুর পর। আপনার কি মনে হচ্ছে কাদের হাত এই গোটা ব্যবস্থার বিষয়টার পেছনে কাজ করছে? এইটার পিছনে হাত রয়েছে বিদেশি ভেস্টেড ইন্টারেস্ট অ্যাজ ওয়েল এজ ইউনিট সরকার। কারণ যেই পলিটিক্যাল ডেভেলপমেন্টটা বাংলাদেশে হয়েছে, যে বিএনপি, যে খালেদা জিয়া, উনি এখন মানে অকেজো হয়ে গেছে শারীরিক কারণে, তার ছেলে এখানে আসছে আগামী 1-2 দিনের মধ্যে, এবং বিএনপি সরকার যদি গঠন হয়, যে আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা হয়েছে, সেখানে আওয়ামী লীগের সদস্যরা যদি ভোট দিতে না পারে, তাহলে তাদের মন্দের ভালো বিএনপিকেই দেবে, তারা জামাতের সদস্যদের সমর্থন করবে না। কারণ দুজনের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, বিএনপি কম হলেও একটা গণতান্ত্রিক ব্যাপারে বিশ্বাস করে,
সবাইকে নিয়ে চলে। বিএনপিতে প্রচুর হিন্দু লিডার আছে যারা নাকি অনেকদিন ধরেই ওখানে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে। তো এই বিএনপির উপর যদি জিতে মানে ভোট জিতে যায়, এবং তখন এই জামাতের গুরুত্ব একদম থাকবে না। তো জামাত এটা বুঝতে পেরেছে। আজকে দেখুন না, আজকের মিডিয়াতে যেটা বেড়েছে যে বিএনপির একজন লিডার মানে অঘোষিত একটা ট্রাভেল করেছে লন্ডন। হ্যাঁ, আমি এইখানে একবার দেখাতে চাইবো যে ছবিগুলো যেটা আমরা দর্শকদের সামনে রাখছি এটা অত্যন্ত উদ্বেগজনক। পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা ঘটছে অত্যন্ত ভয় ধরানোর মতন ছবি। তার কারণ ভাবতে পারেন যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত ছায়ানটকে তো রেয়াত করা হয়নি, শুধু তাই নয়, একেবারে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছবি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে তার প্রতিবাদে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি পথ অবরোধ করছে এবং তারা মিছিল বের করছে, বিক্ষোভ প্রদর্শন করছে। শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন, মশাল মিছিল বের করেছে বিজেপি। আর যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তা নিয়ে আজকে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন। লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। আর দেরি নয়, কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে, আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে। আর ওপারে যে মানুষগুলো আছেন, ওপারের মতুয়া ভাইরা, ওপারের নমশূদ্ররা, ওপারের দত্ত, বোস, গুপ্ত, মিত্র, জৈন, চাকমা, বুদ্ধিস্ট যারা আছে তারা আমাদের রক্ত, আমাদের ভাই। তাই যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় বাতি দেবার জন্য, যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুরকে অক্ষত রাখবার জন্য, যে মানুষ ওপার থেকে এপারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য, আজকে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে তার থেকে কোনো অংশে আলাদা এই রাজ্যের পরিস্থিতিকে বিজেপি মনে করছে না। অমিত মালব্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, এক তো হচ্ছে দীপু দাসকে যেভাবে জীবন্ত পিটিয়ে হত্যা করা হয়েছে, তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে, তার সঙ্গে তিনি তুলনায় টানছেন জাফরাবাদে যেভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। তিনি বলছেন যে হিন্দুদের প্রতি টার্গেটেড ভায়োলেন্স দু জায়গাতেই হয়েছে, এই এখনো যদি উপেক্ষা করা হয় তাহলে তার পরিণতি হবে মারাত্মক। মানে এটা উনি কেন করছেন এটা আপনি খুব ভালো করে জানেন। আমরা যখন ঘটনাটা নিন্দা করেছি, একটা অন্য রাষ্ট্রের ঘটনাকে নিয়ে এসে এখানে একটা ভেদাভেদের রাজনীতিকে, সাম্প্রদায়িক উত্তেজনাকে তৈরি করার জন্য উনি এই ধরনের এক ধরনের মন্তব্য করছেন, যে মন্তব্যটাতে একটা কমিউনাল টার্বুলেন্স হতে পারে। এই ঘটনাতে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। এরপরে কোনো ঘটনা যদি ঘটে তার জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী থাকবে, বিজেপি দায়ী থাকবে। এই জিনিসের ঘটনা অন্য একটা রাষ্ট্র, আমরা কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিলে সেটাকে সাপোর্ট করবো। আমি বলছি মুর্শিদাবাদে এইরকম পরিস্থিতি হতোই না যদি শুরু থেকে একেবারে ব্যবস্থা নিত প্রশাসন। অভিযোগ তো এইটা ছিল। না না না, অমিত মালব্য তো মুর্শিদাবাদের ঘটনায় বলেছেন, জাফরাবাদের ঘটনাটা বলেছেন, এটা হতোই না যদি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিত। সেটা তো হয়নি। এই যে বিবৃতি দিচ্ছেন অমিত মালব্য, এখানে ভেদাভেদের রাজনীতি করার জন্য, এখানে একটা গন্ডগোল লাগানোর যে বিজেপির যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি এই ঘটনা যদি কোনো ঘটে তার জন্য উনি দায়ী থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।